এখন দেখো এখানে কি বলেছে যে এই অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের নতি হচ্ছে -2, স্পর্শকটির সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমি যদি এই অঙ্কটাই বলি, কি এইখানে কি এইগুলো অ্যাকচুয়ালি প্যারামেট্রিক ফর্মে দিয়েছে। প্যারামেট্রিক ফর্ম আর কিছুই নয়, টি এর তুমি বিভিন্ন মান পুট করলে এই অধিবৃত্তটা কেমন দেখতে হবে, মানে এইরকম শেপের হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ফর্মের হবে। স্ট্যান্ডার্ড এর কাছাকাছি স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, ওয়াই স্কোয়ার এইরকম। তাহলে এর উপরে তো অসংখ্য বিন্দু আছে, অসংখ্য জায়গাতে আমরা এর পয়েন্ট পাবো, সেই প্রত্যেকটা পয়েন্টই এক একটা স্পর্শক সম্ভব। এইটাকে বলতে পারো একটা জেনারেল পয়েন্ট। এই যে এইটা যেটা দিয়েছে এই ভ্যালুটা হচ্ছে কোনো একটা সাধারণ বিন্দু ভাবতে পারো, টি এর বিভিন্ন মানের জন্য এই অধিবৃত্তের বিভিন্ন পয়েন্টকে এইটা প্রকাশ করবে এই বিন্দুটা দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানেতে আমরা যদি এইটা 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, এই যে সমীকরণটা আছে এর যদি বোথ সাইড আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কি পাবে, 6y dy বাই dx ইজ ইকুয়াল টু 8। নেক্সট আমরা পাবো dy বাই dx ইজ ইকুয়াল টু 8 বাই 6y। থাক, নো প্রবলেম। তাহলে এবার আমরা dy বাই dx বের করব অ্যাট কত, এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে মানে x সমান হচ্ছে এইখানে হবে 2/3 টি স্কয়ার, আর y সমান হচ্ছে 4/3 টি। এখানে যদি পুট করি তাহলে দেখো x এর মানটা পুট করার জায়গা নেই, y এর মানটা পুট করার জায়গা আছে। তাহলে 8/6 ইন্টু y এর ভ্যালু কত, 4/3। তাহলে 4/3টাকে আমি ওপরে লিখে নিচ্ছি ইন্টু টি। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 3 2 6, 2 4 8, 4 4 কেটে গেল। এখান থেকে আমরা কত পেলাম, 1/t। ঠিক আছে, কিন্তু এইখানের কন্ডিশন অনুসারে স্পর্শকের নতি কত বলে দিয়েছে, -2। তাহলে এইটাকে আমরা, এইটা সমান -2 একদম। তাহলে এইটাই আমাদের শর্ত হয়ে গেল। শর্তানুসারে, শর্তানুসারে 1/t ইজ ইকুয়াল টু -2। তাহলে t সমান কত হয়ে গেল, -1/2। অর্থাৎ কি, আমি কি বললাম একটু আগে, যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা এই অধিবৃত্তের উপরে সমস্ত বিন্দুকেই প্রকাশ করছে, টি এর বিভিন্ন মানের জন্য এক একটা আলাদা বিন্দুকে প্রকাশ করবে। এই যে এই কন্ডিশন থেকে আমি যে বের করলাম টি সমান -1/2, এই ভ্যালুটা আমি যদি টি এর এখানে পুট করি তাহলে কিন্তু একটা পার্টিকুলার বিন্দুকে বা একটা নির্দিষ্ট বিন্দুকে প্রকাশ করবে। এবার সেই বিন্দুটাই স্পর্শকটার সমীকরণ, এই সেই বিন্দুটাই স্পর্শকের সমীকরণ কি হবে সেটা আমাকে বের করতে হবে এখন। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো টি সমান হাফ এইটা হলে তাহলে আমরা বলতে পারি 2/3 টি স্কয়ার সমান কি হবে, টি এর জায়গায় -1/2 যদি বসাই তাহলে এইখানে 1/4 পাবে, কাটাকাটি করে ওপরে 1/3 দুগুণে 6 পাবে। আর এইখানে 4/3 টি সমান কি হবে, 4/3 টি সমান এইখানে যদি -1/2 বসাও তাহলে -2/3। আমি একবারে ক্যালকুলেশনটা করে নিলাম, মানে এই বিন্দুটা স্থানাঙ্ক কত হয়ে গেল, যে এইটা ছিল যে কোনো বিন্দুকে প্রকাশ করছিল, কিন্তু টি এর একটা নির্দিষ্ট মান বসাতে আমি পেয়ে গেলাম যে 1/6, -2/3 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর যেখানে স্পর্শকের নতিটা বলে দিয়েছে কত, এইটা স্পর্শক মানে তো আর কিছুই নয়, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে তার উপরে একটা ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনের উপরে আমরা একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক জানি, আবার ওই স্ট্রেট লাইনটার নতিটা জানি, তাহলেই আমরা সমীকরণটা বের করতে পারবো। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় স্পর্শকের সমীকরণ। কি হবে, y মাইনাস y1 দেখো কত হয়ে গেছে, -2/3, তার মানে প্লাস এটা 2/3 হবে, ইজ ইকুয়াল টু m কত, -2 দেয়াই আছে, তাহলে -2 ইন্টু x মাইনাস x1 মানে 1/6। এই হচ্ছে ব্যাপার। এবার এটার ক্যালকুলেশন করলে অনেক কিছু হতে পারে, বোথ সাইডকে আমার মনে হয় 6 দিয়ে গুণ করে দেয়া বেটার।
তাহলে 6y প্লাস এখানে 4, এখানে তোমার গুণ হচ্ছে কত 6 দিয়ে, মানে 6 দুগুণে মাইনাস 12x। আচ্ছা 6 দিয়ে, 6 দিয়ে না গুণ করে 3 দিয়ে গুণ করলেও হয়ে যেত, 3 দিয়েই গুণ করি। তাহলে এইটা হবে 3, এইটা হবে 2, আচ্ছা এটা হবে মাইনাস 6x, আর এখানে মাইনাস 6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, ওপর নিচে 6 কেটে গিয়ে প্লাস 1 পেলে। এবার সাইড চেঞ্জ করে নিলেই হবে। তাহলে 6x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে স্পর্শকের সমীকরণ হলো। ওকে, আচ্ছা এই বৃত্তের স্পর্শকের প্রবণতা এত, তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার সাথে এই অঙ্কটার কিন্তু বলতে পারো একটা গ্রেড চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? এইখানে যেমন একটা যে কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করে এইটা দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু এই বৃত্তটার উপরে দিয়ে দেয়নি, মানে যে কোনো বিন্দুকেও দেয়নি আর কোনো নির্দিষ্ট বিন্দু তো দেয়নি। মানে ধরো কি বলতে চেয়েছে, আমরা যদি ছবিটা দেখি, ঠিক আছে, তাহলে আমি ইয়ে দিয়ে আঁকছি অ্যাক্সিস দিয়ে, ঠিক আছে, ছবিটা আমরা যদি বুঝতে পারি অনেক সময় অঙ্কটা বুঝতে আমাদের একটু যেন বেশি সুবিধা হয়। এই হচ্ছে ধরো বৃত্তের সমীকরণ, যার রেডিয়াসটা হচ্ছে কত 4 ইউনিট হবে। এখন মূল বিন্দু হবে ডেফিনেটলি, একদম ডেফিনেটলি, একদম। হ্যাঁ রেডিয়াসটা ধরো, হ্যাঁ রেডিয়াসটা ও তুমি জেনারেল পয়েন্টটা বলছো, আর সমান ধরো এখানে কত হবে 4 হবে, তার মানে ওই আর cos থিটা আর আর sin থিটা এইভাবে করে নিতে বলছো। হ্যাঁ ওইটা হচ্ছে প্যারামেট্রিক। দেখো আমি বলে দিচ্ছি, টোটাল ডিসকাস করছি, দুটো ভাবেই পেতে পারি। এখন দেখো বৃত্তের ক্ষেত্রে কি হয় জানো তো, বৃত্তের ক্ষেত্রে ধরো এইটা তো প্রবণতা, ধরো সাপোজ আমি বলছি এই বিন্দুটাতে তোমার হলো, তুমি একটা স্পর্শক ধরো ড্র করছো, যার প্রবণতা দেখছো যে এইটা -4/3, ঠিক আছে, দুটো বিন্দু পাবে, আরেকটা তাহলে নিশ্চয়ই এইরকম একটা জায়গাতে আরেকটা বিন্দু পাবে যেইটারও প্রবণতা ওই একই আসবে। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে নরমালি এই সিচুয়েশনটা হয়। এবার এই অঙ্কটা দুটো ভাবে করা যেতে পারে। এক তো আমি বললাম যে প্যারামেট্রিক ফর্ম কি করে, আমাদের প্যারামেট্রিক ফর্ম হচ্ছে বৃত্তটার উপরে এনি পয়েন্টকে মানে বোঝায়, এনি পয়েন্টকে বোঝায়। ঠিক আছে, সৌরিন যেটি বললো যে হচ্ছে এইটি সমান, তাহলে আরটা 4 বেরিয়ে গেলে তাহলে এর প্যারামেট্রিক ফর্ম কি হবে, আর cos থিটা আর sin থিটা, x সমান আর cos থিটা, y সমান আর sin থিটা। ঠিক আছে, তো এইভাবেও আমরা ধরতে পারি, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আর আদারওয়াইজ ওই ফর্মে তো বেশ কটা অঙ্ক করলাম, এবার আমি একটা অন্য ফর্মে করছি। এখন দেখো আমি ধরো, হ্যাঁ, এর উপরে বৃত্তের উপরে এনি পয়েন্টকে আমরা এমনি নর্মালি যেমন কল্পনা করি আলফা বিটা কি এইচ কে যাই কিছু হিসাবে ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি আমি এখানটায় লিখতে হবে এরকম যে ধরি বৃত্তের ওপর এইচ কমা কে বিন্দুতে, আমি বলছি দেখো তোমাদের প্রিভিয়াস কনসেপ্ট থেকে মাথায় কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আসবে, দুটোই আমি ডিসকাস করে নিচ্ছি এই কারণে, ধরো প্যারামেট্রিকটা কারো মাথায় এলো, কারো মাথায় এইটা এলো, তখন মনে হবে যে হয়তো যদি আবার এইখানের করানোটা কিছু মনে থাকে তাহলে তখন মনে হবে না না এইটা এইভাবে হবে না, দুটো ভাবেই হবে। ওকে, এইটি হচ্ছে ব্যাপার। এইচ কে বিন্দুতে, তাহলে ধরি বৃত্তের উপরে এইচ কে বিন্দুতে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা -4/3, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এইচ কে কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে ধরিনি, যে কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করছে এই বৃত্তের ওপরে। তাহলে এইখান থেকে প্রথম কথা একটা কন্ডিশন তো আমি পেতেই পারি যে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এইখান থেকে দেখো ইমপ্লাইজ এটা কি হবে, যেহেতু এইচ কেটা বৃত্তের উপরেই অবস্থিত, তার মানে এইখান থেকে দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হবে তোমার সমান 16। ওকে, এইটাকে আমি 1 নম্বর দিচ্ছি।
আর এটাকে 2 নম্বর দিয়ে রাখছি। এখন 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি বোথ সাইডকে, মানে আমি dy বাই dx বা ওই বৃত্তের যে কোনো স্পর্শকের প্রবণতা নির্ণয়ের দিকে যাচ্ছি। তাহলে কি পাবে? তাহলে আমি আর লিখছি না এটা, তাহলে এইখানে পাবে 2x প্লাস 2y dy বাই dx ইজ ইকুয়াল টু কত? এই দিকটা 0 পাবো আমরা। তাহলে এইখান থেকে ডেফিনেটলি আমরা dy বাই dx এর ভ্যালু পাচ্ছি কত? মাইনাস এক্স পাবো, এক্স বাই ওয়াই, সরি এক্স বাই ওয়াই পাবো। ঠিক আছে, এইটুকু পেলাম। এখন আমি স্পর্শকটা কোথায় নির্ণয় করব? এইচ, এইচ কে বিন্দুতে। হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি কি পাবে? dy বাই dx অ্যাট এইচ কে, মানে কেউ এইভাবেও লিখে নিতে পারে এইচ কে। ওকে, আমি বিভিন্ন সময় দেখো বিভিন্ন ভাবে বলছি কি, মানে সব নোটেশন গুলো আমার যেন জানা হয়ে থাকে। তাহলে এটা কি হবে? এইচ বাই কে, এইচ বাই কে। তাহলে এইখানে দেখো একদম একদম, হ্যাঁ তুলনা করলেই হবে। একদম, একদমই ঠিক বলেছো। তার মানে এইখান থেকে আমরা কি পেতে পারি? যে মাইনাস, এটা কন্ডিশন করে দিচ্ছি, কন্ডিশন আমরা পাচ্ছি যেটা, যে মাইনাস এইচ বাই কে সমান মাইনাস 4/3। হ্যাঁ, কি বললে? এইচ সমান 4, কে সমান 3? না, এরকম কেন হবে? তুমি সেটা বলতে পারো না, তুমি বড় জোর বলতে পারো। হ্যাঁ, 4k/3 জাস্ট, মানে মানে কি, আমি এইখান থেকে আলটিমেটলি এইচ আর কে এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারলাম। ঠিক আছে, এই এই আমি বলছি তাহলে এইচ আর কে দুটো আলাদা আলাদা ভেরিয়েবল, তাহলে সেইটাকে সলিউশনের জন্য আমি এটা বহুবার বলেছি যে অ্যাটলিস্ট দুটো ইকুয়েশন আমাদের দরকার। তাহলে তার একটা ইকুয়েশন হচ্ছে এইটা, আর একটা ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে এই দুটোর মধ্যে, হ্যাঁ একদম, এইচ এর ভ্যালুটা আমরা যদি এখানে পুট করি তাহলে কি পাবে? তাহলে 4k/3 তার হোল স্কয়ার প্লাস কে স্কয়ার। তাহলে এইটা করে দিচ্ছি ফর্ম 1 and 2, ফর্ম 1 and 2, 1 আর 2 থেকে আমরা এটা পাচ্ছি, প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এখানের ক্যালকুলেশন করে নিলে এটা 16k স্কয়ার প্লাস এইটা, দেখো একবারের ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি, 9k স্কয়ার ইকুয়াল টু 16 ইন্টু 9 কত হবে বলো তো? 144, 144। ঠিক আছে, এইবার তাহলে এইখান থেকে তোমার 16 আর 9 যদি আমরা যোগ করি তাহলে 25k স্কয়ার ইজ ইকুয়াল টু 144। তাহলে এইখান থেকে কে স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? বা কে ইজ ইকুয়াল টু একবারে বলতে পারি প্লাস মাইনাস 12/5। ওকে, তার মানে কে এর দেখো দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে যখন যখন আচ্ছা এই সাইডটাই লিখে নিচ্ছি, পরের আমার সুবিধা হবে। যখন কে ইজ ইকুয়াল টু 12/5 তখন এইচ সমান কত হবে? কে এর জায়গায় যদি 12/5 এখানে বসাও তাহলে 4/3 তো ছিল, ইন্টু ধরো 12/5 হলো, তাহলে 3 4 12, তাহলে 16/5। আর যখন দুটোই বের করে রাখছি একবারে, কে সমান মাইনাস 12/5, ডেফিনেটলি সেম ক্যালকুলেশন হবে, তখন এইচ সমান আমাদের কি আসবে? এইচ সমান আসবে মাইনাস 16/5। এই দুটো ভ্যালু আমরা পেলাম। এখন তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে তাহলে y মাইনাস y1। তাহলে আমি যদি এই প্রথম কেসটাই নিই, প্রথম কেসটা নিলে y1 কত? এইচ আর কে, কেটা হচ্ছে y1 12/5 ইজ ইকুয়াল টু এম, এম কত? মাইনাস 4/3 ইন্টু এক্স মাইনাস x1, x1 হচ্ছে 16/5। এইবার বোথ সাইডে এটা সিম্পলিফাই করলে আমাদের চলে আসবে। এইটা হতে পারে, অথবা এটাও হতে পারে যে y মাইনাস y1, এইখানে কত? y1 প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 12/5 আসবে, এইটা একই থাকবে,
আর এইখানেও এক্স প্লাস 16/5। দেখো ক্যালকুলেশনটা আমি আর করছি না, ওটা তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, অসুবিধা আছে কারো কিছু? ওকে, আচ্ছা কে কে জয়েন করলো একটু দেখি আজকের। নেক্সট। আচ্ছা এখন বলছে এই উপবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা √2, তাহলে স্পর্শক দুটোর সমীকরণ নির্ণয় করো। এইখানে কি, এইখানে প্যারামেট্রিক ফর্মে দিয়েই দিয়েছে আমার স্পর্শকের প্রবণতাটা। তাহলে দেখো বিন্দু, একদম ওই বিন্দুতে এইখানটায় দেখো দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা চিন্তা করো। এইখানে কিন্তু জেনারেল ফর্মটা দেয়নি, এর উপরে এনি পয়েন্টে জেনারেল ফর্মটা দেয়নি, তুমি এইচ কে ধরেছো। কারো পক্ষে যদি সুবিধা হয় প্যারামেট্রিক ধরে করবে, নো প্রবলেম, সেও করতে পারে। আচ্ছা এটা যেমন প্যারামেট্রিক ফর্মেই দেয়া আছে। হ্যাঁ একদম আগের যে অঙ্কটা করলাম ওই 15 এর অঙ্কটা, যেটা সেম টাইপের চলে আসবে অনেকটা। তবে এইখানে থিটা দিয়ে আছে মানে একটু ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। যেমন হ্যাঁ, আচ্ছা এইখানটা আমি যদি করি মানে এক্স স্কোয়ার প্লাস ধরো 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো 4 আছে, বোথ সাইডকে ডেরিভেটিভ করলে কি আসবে, এটা আসবে 2x, এটা আসবে 8y, dy/dx আসবে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো dy/dx ইজ ইকুয়াল টু মাইনাস x/4y আসবে। ওকে, তাহলে এখন dy/dx আমি নির্ণয় করব কোথায়, অ্যাট এই যে 2 cos থিটা কমা sin থিটাতে, 2 cos থিটা কমা sin থিটাতে। তাহলে আমরা যদি পুট করি x এর জায়গায় পুট হবে 2 cos থিটা, তাহলে 2 cos থিটা বাই 4 sin থিটা। তার মানে অ্যাকচুয়ালি এটা পাবো মাইনাস cot থিটা বাই 2 পাবো এখান থেকে। এইবার এই প্রবণতাটাই কত বলে দিয়েছে, √2 বলে দিয়েছে, তাহলে এইটাই আমরা শর্তানুসারে বলতে পারি। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি আমি, যে মাইনাস cot থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, এইখানে দেখো √2, তাহলে এইখান থেকে শুধু cot থিটা কত পাবে, cot থিটা পাচ্ছ 2√2, তার আগে মাইনাসটাও চলে আসবে, -2√2। ঠিক আছে, এবার আমি আরেকটু ডিসকাস করি ব্যাপারটা, তোমাদেরকে ভিজুয়ালাইজ করালে আরো ব্যাপারটা তোমাদের কাছে বোধগম্য হবে। এই যে উপবৃত্তটা হবে না, উপবৃত্তটা কেমন এইরকম অনেকটা দেখতে। আচ্ছা চারটা নিচে নিয়ে যাও, x²/4 y²/1 ইজ ইকুয়াল টু 1, এইরকম আমরা যদি ছবিটা আঁকি এরকম তো ছবি পাবো, এরকম ছবি পাবো। তাহলে এই বৃত্তের মতো এর ক্ষেত্রেও ধরো কোনো একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা √2, আমি সাপোজ এই বিন্দুটাতে ধরে নিচ্ছি স্পর্শকের প্রবণতাটা √2, তাহলে ডেফিনেটলি এর প্যারালাল আর একটা স্পর্শক তোমরা কিন্তু পাবে। ছবিটা আঁকতে হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে, কি বলছি বুঝতে পারছো, দুটো জায়গাতেই মানে এই হচ্ছে ব্যাপার। যদি এই বিন্দুতে হয় তাহলে আরেকটা তার প্যারালাল আরেকটা, কিংবা এই দিক থেকে ভাবলে বরঞ্চ সুবিধা হবে, √2 বলেছে তো, √2 মানে তোমার ট্যান কত, √3 হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 থেকে একটু কম আর কি, মানে এই দিকে হবে আর কি। যে স্পর্শকগুলো আমরা যদি ভাবি তাহলে ন্যাচারালি এই দিকে কিছু একটা হবে আর কি স্পর্শকগুলো, এইরকম। মানে এক্স অ্যাক্সিসের সাথে এই যে অ্যাঙ্গেলটা না, এই পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা কত, একটা সূক্ষ্মকোণ করবে। আমি সেই জন্য আমি আরো একটু পারফেক্টলি ছবিটা আঁকার চেষ্টা করছি। ওকে, এই হচ্ছে বিষয়টা। দুটো আমরা কিন্তু স্পর্শক পাবো, বেশ দুটো স্পর্শক পাবো। এখন কথা হচ্ছে কি, দুটো ওয়েতে করা যেতে পারে এর পরের ক্যালকুলেশনটা, দুটো ওয়েতে করা যেতে পারে। কি কি ওয়ে, এক হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা আর √2 প্রবণতা ধরে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম। তারপরে এই cot থিটা সমান ওইখানে ওই ট্যানজোমেট্রিক যে টার্ম আসবে সেইগুলোকে cot থিটা সমান -2√2 এর সাহায্যে রিপ্লেস করে দেবো, মানে ভ্যালুতে রিপ্লেস করে দেবো। করে দেওয়ার পরে সমীকরণটাকে আমরা মানে তার মধ্যে ট্যানজোমেট্রিক ফিগার কিছু থাকবে না, শুধু নিউমেরিক ভ্যালু থাকবে, এইভাবে করা যেতে পারে। আর আদারওয়াইজ প্রথমেই এইটার সাহায্যে এই 2 cos থিটা আর sin থিটার ভ্যালুগুলোকে আগে বের করে নিলাম, বের করে নিলে আমি এক নির্দিষ্ট বা পার্টিকুলার বিন্দু পেয়ে গেলাম, প্রবণতা নির্দিষ্ট পেয়ে গেলাম, স্পর্শকের সমীকরণে চলে গেলাম। কি বলছি বোঝা যাচ্ছে কি, এই হচ্ছে ব্যাপার।
তাহলে ধরো আমি প্রথমে ওই 2 cos থিটা sin থিটাকে আমি বের করে নিচ্ছি কার হেল্প নিয়ে, এই মানটার হেল্প নিয়ে, মানে cot থিটা ইজ ইকুয়াল টু -2√2 এইটার হেল্প নেব। দেখো এখন আরো যদি একটা কথা আমরা বিবেচনা করি যে cot থিটা -2√2 দুটো কোয়াড্রেন্টে হতে পারে, এক তো সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে cot এর ভ্যালু নেগেটিভ আসতে পারে, ঠিক আছে না? তাহলে এইখান থেকে কি পাবে যে যখন ধরো যখন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থিটাটা থাকে, থিটার ভ্যালুটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার ভ্যালু থাকা মানে কি থিটাটা কত থেকে কতর মধ্যে বিলংস করছে, যখন π/2 লেস অর ইকুয়াল টু থিটা লেস দেন পাই, যদি থিটার ভ্যালুটা এই রেঞ্জে থাকে তখন দেখো cos থিটা sin থিটা দুটোর ভ্যালুই কত কত আসছে আমরা বের করব। ওকে, তো দেখো প্রথম কথা, আমি কি এইভাবে মানে ক্লাস 10-এ যেভাবে করতাম ফর্মুলা বেস করে করে অতখানি বার করব, দরকার নেই। একটু বড় হয়ে গেছি, স্টেপ জাম্প অ্যালাউ, রাফে কিভাবে করব, তাহলে এইভাবে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজ কড মানে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব। এইখানে সাইনটা কিন্তু ভাববে না, আমি আবারও বলে দিচ্ছি, দেখো খুব আস্তে আস্তে বলে যাচ্ছি আজকে, ভালো করে দেখো, অনেক কিছু জিনিস এখান থেকে শেখা যেতে পারে। তো মাইনাস সাইনটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু এই লেন্থটা নিয়ে ভাবো 2√2, এটা মানে ভূমি বাই লম্ব। ওকে, আচ্ছা এইটাকে কেউ বড় জোর কারো বুঝতে অসুবিধা হলে এটাকে কেউ 4/√2 হিসাবেও ভাবতে পারে, -4/√2 হিসাবেও ভাবতে পারো। ওকে, তাতেও নো প্রবলেম। তো তাহলে 4 হচ্ছে আমাদের ভূমিটা। আচ্ছা আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা হিসাবে নিয়ে নিচ্ছি, তাহলে ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে কত √2। ওকে, তাহলে আমাদের অতিভুজটা কত হবে, √4 16 প্লাস 2, 16 আর 2 হচ্ছে 18, তার মানে 3√2 হবে আমাদের এইটা। ওকে, তো তাহলে দেখো এইবার সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু হয় নেগেটিভ, তাহলে এই যে 2 cos থিটা আছে, তাহলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2 ইনটু, মানে এটা কি হবে মাইনাস, শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ বলছি তো, এরে একদম বলবো, কেন বলবো না, ভেরি ভাইটাল পার্ট। আচ্ছা এই ত্রিভুজের ব্যাপারটা, এটা যেটা ডিসকাস করছিলাম, এইটা শুনেছো? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আমি বলছি যে এই যে cot থিটার ভ্যালু তো মাইনাসে আছে, নেগেটিভ। আমরা যদি চিন্তা করি তাহলে cot থিটাটা দুটো কোয়াড্রেন্টে, মানে থিটার ভ্যালুটা দুটো কোয়াড্রেন্টে থাকলে cot থিটার ভ্যালু নেগেটিভ হয়। প্রথম চিন্তা হবে এইটা। তাহলে কোথায় কোথায় হতে পারে, এক তো সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারে। ওকে, এইটা কিন্তু আমি প্রথমে ভেবে নিলাম। এইবার আমি প্রথম চিন্তা করছি যে থিটাটা আছে π/2 থেকে পাই এর মধ্যে, এটা আমি প্রথমে ধরে নিচ্ছি। যদি এইটা হয় তাহলে কি হবে, এখন আমরা প্রথমে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। আর আমি এইখানে বলছি কি, এইটা ধরো √2 দিয়ে ওপর নিচেকে গুণ করে কেউ এইভাবেও ভাবতে পারে, এটাকে -4/√2 আছে। প্রথমে চিহ্নটা নিয়ে ভাবতে হবে না, চিহ্নটা নিয়ে আমি পরে ভাববো। ওকে, তো 4/√2 মানে কি, কড মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমি এইটা ভূমিটাকে করেছি 4 ইউনিট আর লম্বটাকে করেছি √2 ইউনিট, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা কি হবে, অতিভুজটা হবে √4 16 প্লাস 2 মানে 18, 18 রুট করলে 3√2 আসবে, অতিভুজটা আমরা পেয়ে গেলাম 3√2। ওকে, এটা রাফের ক্যালকুলেশন, রাফের ক্যালকুলেশন। এবার নেক্সট, এবার 2 cos থিটার ভ্যালু আমি দেখো বের করছি কি করে, 2 cos থিটার ভ্যালু কি করে বের করছি। এখন ধরো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়েছি, সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটার ভ্যালু ন্যাচারালি কি আসে, নেগেটিভ আসে, সেই জন্য দেখো এইখানে আমি মাইনাস সাইনটা নিয়ে নিলাম। ওকে, 2, হ্যাঁ 2 যেমন আছে রইলো। এবার ধরো cos থিটার ভ্যালু কি হবে, ভূমি বাই অতিভুজ, তার মানে 4 বাই একদম ইন্টু 4/3√2, 3√2। আচ্ছা ক্যালকুলেশন করলে এটা আসছে -8/3√2। ওকে, বা বলো
√2 বাই, হ্যাঁ তাও হবে, তাই করে নাও, অসুবিধা কিছু নেই, 4√2/3, নো প্রবলেম, কিছু অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার, মানে মেনলি এইভাবে আমি অনেকটা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করে খুব একদম মানে কি বলবো, সঠিকভাবে আমি 2 cos থিটার ভ্যালুটাকে বের করতে পারলাম। আর একইভাবে আমরা যদি সাইন থিটা, এই যে সাইন থিটা আছে, সাইন থিটার ভ্যালুটাকেও বের করি, তাহলে সাইন থিটা সমান কত আসবে দেখো, সাইন থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে মানে ডেফিনেটলি পজিটিভ, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে এখান থেকে দেখো শুধুমাত্র 1/3 আসবে, তাই তো, এখান থেকে কত আসবে ক্যালকুলেশন করলে 1/3 এলো। তার মানে একটা পার্টিকুলার পয়েন্ট আমি এই উপবৃত্তের উপর পেয়ে গেলাম, আর তার প্রবণতা জানি, তার মানে ওই বিন্দুতে স্পর্শক বের করতে পারবো। ওকে, আর একটা কেস আছে এইখানে, আর একটা কেস কি আছে, যখন থিটাটা আর কোথায় থাকতে পারে, থিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে, মানে পাই বাই, সরি, এইটা হচ্ছে 3π/4, লেস অর ইকুয়াল টু থিটা, লেস অর ইকুয়াল টু যখন ধরো 2π, পাই প্লাস π/2, না 3π/2, সরি, এটা হচ্ছে 3π/2 থেকে এই 2π এর মধ্যে যখন থাকবে থিটাটা, তখন কি হবে, অর্থাৎ আমি এইটা মিন করতে চাইছি, থিটাটা যখন ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তখন 2 cos থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, cos থিটার ভ্যালু সবসময় পজিটিভ হয়, তার মানে তখন 2 cos থিটার ভ্যালু কি আসবে দেখো, আর ক্যালকুলেশনের দরকার নেই, এটা যেটা নেগেটিভ এসেছিল শুধু পজিটিভ ভ্যালু আসবে, মানে 4√2/3 আসবে। ওকে, আর সাইন থিটাটা তখন কি হয়ে যাবে, নেগেটিভ আসবে, তার মানে -1/3 আসবে। আচ্ছা, তাহলে √2 হলে স্পর্শক দুটির সমীকরণ, তাহলে স্পর্শক দুটির সমীকরণ হবে, ও সরি থিটাটা দেওয়া হয়নি, দুটির সমীকরণ হবে, কি হবে, প্রথমে এই কেসটা আমরা যদি নিই, তাহলে y মাইনাস y1, y1 কত, সাইন থিটা, মানে হচ্ছে এই যে y1 হচ্ছে সাইন থিটা, সেটার মান পেয়েছি 1/3, -1/3 ইজ ইকুয়াল টু m, m মানে √2 ইন্টু x মাইনাস x1, মানে হচ্ছে মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস 4√2/3, এই হচ্ছে এইটা, ও আর কি হবে y মাইনাস, তার মানে এখানে শুধু সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস এটা 1/3 হবে, এইটা তো √2ই থাকবে, এইখানে দেখো x মাইনাস এইটা পাবে 4√2/3। ওকে, এবার এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে, আমি আর এটা নিয়ে বলছি না কিছু। দেখো কারো কি কিছু প্রবলেম আছে, বলো, বোঝা যাচ্ছে জায়গাগুলো? সোহন, সোহন হ্যাঁ না কিছু বুঝতে পার, ব্যাস বলো, অন্তত হ্যাঁ না বলো মাঝে মাঝে, তবু তো বুঝতে পারি, আর কিছু না বললে আমি কি বুঝবো, হ্যাঁ না না কিছুই বুঝতে পারবো না। ওকে, আচ্ছা 18টা, এইখানে স্পর্শকের সমান্তরাল, মানে আমি এইখান থেকে কি পাবো, প্রবণতাটা পেয়ে যাব, মানে স্পর্শকটার যেটা প্রবণতা, এইটার মিনিংটা কি, এইটা একটা তো কার্ভ, তার স্পর্শক আমরা নির্ণয় করব, বলেছে যেটা এর সমান্তরাল, এর সমান্তরাল সরলরেখা হবে স্পর্শকটা, তার মানে স্পর্শকের প্রবণতা আর এর প্রবণতা সমান, এইটি হচ্ছে শেষমেশ কন্ডিশন পাবো, দিয়ে আগালেই হবে। হুম, আচ্ছা প্রথমে আগে বলে নি, হ্যাঁ ধরো y সমান, তো এই অঙ্কটা কি এইরকম করলে মনে হচ্ছে একটু সুবিধা হবে, ধরো এটা তো দেয়া আছে, আমি যদি এইখানেই ডেরিভেটিভটা করতে শুরু করি একটু প্রবলেম হয়ে যাবে, সেই প্রবলেমটাকে অ্যাভয়েড করতে গেলে আমি এইটা করতে পারি, প্রথমে আগে y² ইজ, হ্যাঁ 3x - 2 যদি করে নিই, দেখো এইবার ডেরিভেটিভ করাটা মনে হয় একটু ইজি হবে, বা যে ফিগার আউট যেটা হবে সেটা একটু সহজই আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এইবার দেখো এইখানে কোনো বলে দেয়নি কোন বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল, আমাকে কিন্তু বিন্দু চাই, আমি তো একটা বক্রের উপরে কোনো একটা বিন্দুতেই স্পর্শক ড্র করব, তাহলে এইখানে আমি বিন্দুটা ধরে নিতে পারি হ্যাঁ এইচ কে ধরে নেবো। আচ্ছা, কেননা এইখানে প্যারামেট্রিকটা বরঞ্চ একটু কঠিন হয়ে যাবে, তাই তো, এখানে প্যারামেট্রিকটা একটু কঠিন হয়ে যাবে, তার থেকে বরঞ্চ আমার এইচ কে ধরা এর এই ক্ষেত্রে বেটার হবে, ঠিক আছে। তো
এটা আসবে তোমার, হ্যাঁ 3/2y আসবে, একদমই তাই, ঠিকই বলেছো, তার করে নি। আচ্ছা 2 × dy ধরো dx, 2 আচ্ছা একদম করে নিচ্ছি, একদম করে নিচ্ছি, শুধু এটা 3/আসবে 2y, এরকম আসবে। তো এইবার dy/dx আমি ওই যে বললাম h কে, তাহলে h কে বিন্দুতে এটা কত হচ্ছে, at h, k এইটা আসছে 3/2 কে, ঠিক আছে, এইটা প্রবণতা, এইটা দাঁড়ালো এর প্রবণতা। এইবার এই সরলরেখাটার প্রবণতা কত, 4x - 2y + 5 = 0। এইখান থেকে তুমি যদি সাজিয়ে নাও তাহলে y সমান কত পাবে, y সমান পাবে 2x + 5/2, দেখো y সমান এটাই পাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন, কি পাবে শর্তানুসারে, শর্তানুসারে এখান থেকে তুমি পাচ্ছ 3/2 কে, 3/2 = এই সরলরেখার প্রবণতা কত, 2 mx, তাহলে এইটা সমান 2, তাহলে এখান থেকে শুধু k সমান কত পাবে, 3/4। দেখো k এর ভ্যালু পেয়ে গেলাম, ওকে, এইটাকে কাজে লাগিয়ে আমি h এর ভ্যালুটাও বের করে নেব। h এর ভ্যালু কি হবে না, এই সরলরেখার উপরে h টা অবস্থিত, একদম একদম। তাহলে যেহেতু h, k y² = 3x - 2 বক্রের উপর অবস্থিত, বক্রের উপর অবস্থিত, তাহলে কি হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা একটা অসুবিধা কিছু নেই, এই বক্রটা আর অ্যাকচুয়ালি এই বক্রটা সেম, তবেই আমি এইখানে ডেরিভেটিভটা এটা পেয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই লেখো না, তাই লেখো, কোনো প্রবলেম নেই। y = √3x - 2, ঠিক আছে, এইখানেই করো, এই বক্রের উপর অবস্থিত। তাহলে কি পাবে তুমি, এইখান থেকে পাবে k = √3h - 2। এবার k এর মান কত পেয়েছি এইখানে, 3/4, ঠিক আছে, 3/4 = √3h - 2, বোথ সাইডকে হোল স্কয়ার করে নিই, হোল স্কয়ার করলে 3h - 2 = 9/16, তাহলে ইমপ্লাইজ 3h এখানে 2 করলে 16 দুগুণে 32, 32 আর 9 41/16, তাহলে h সমান 41/48, এই হচ্ছে h এর ভ্যালু পেলাম। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি আসবে, y -y1 মানে হচ্ছে এইটা 3/4 = m কত, m আমাদের দেখো বেরিয়েছিল, এই যে এই সরলরেখার প্রবণতা কত বেরিয়েছিল, 2, সেটাই হবে প্রবণতা, আমাদের আলাদা করে বের করার দরকার নেই, 2 × x - x1, x - x1 হচ্ছে h টা, তার মানে 41/48, বোথ সাইডকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করে কিংবা লসাগু করে যেভাবে খুশি সিম্পলিফাই করো, হবে, ওকে, করে আর একটা স্টেপ করে নিলে এক্স ওয়াই গুলোকে একদিকে আরে নিয়ে যেভাবে চলে আসবে। কেউ যদি এইখানে রেখে দেয় তাহলেও নাম্বার কাটার কথা নয়, এই হচ্ছে ব্যাপার, তবে সিম্পলিফাই করে দেওয়াই ভালো। আচ্ছা এই অঙ্কটা কি বলছে, y = x³ বক্রের ওপর বিন্দু সমূহ নির্ণয় করো, যেইখানে বলেছে স্পর্শক সমূহের নতি স্পর্শবিন্দুটির ভুজ, স্পর্শবিন্দুটি ভুজ x এর সমান, মানে x স্থানাঙ্ক যেটা হবে তার সঙ্গে সমান। আচ্ছা আমি ধরে নেব যে কোনো একটা পয়েন্ট h কেই ধরে নিচ্ছি, x1 y1 দিয়েও করা হয়, লেখা যেতে পারে, আলফা বিটা দিয়েও লেখা যেতে পারে। তো দেখো x1 y1 হলে কি হবে, x লিখলে তার নিচে 1 দেখবে, লিখতে অনেক দেরি হচ্ছে, তার থেকে বাবা চট করে h কেটা দেখবে খুব তাড়াতাড়ি, আলফা হলেও তাকে সে প্যাঁচ দিতে হবে, আমি বলছি কি h কেটা খুব তাড়াতাড়ি আমরা লিখতে পারবো আর কি, ওই জন্য h কেই ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি
যে ধরি বক্রের ওপর এইচ কমা কে বিন্দুতে স্পর্শক সমূহের একাধিক স্পর্শক পেতে পারি, সমূহের নতি একদম এইটি হচ্ছে এইখান থেকে মিনিংটা এইটাই। স্পর্শকের নতিটা হচ্ছে ভুজ হচ্ছে এইচ আর কোটি হচ্ছে কে, তাহলে এইটা এইচ এর সঙ্গে সমান, এইটি হচ্ছে এইখানের মিনিং, আর কিছু নেই। সমূহের নতি স্পর্শবিন্দুটির, আচ্ছা নতি কি হবে, ভুজ এইচ এর সমান। আরো ভালো করে বলা হয়ে গেল, একবারে কথাটা আমার বলা হয়ে গেল, ভেঙে নেওয়া হলো। নেক্সট হচ্ছে কি, y ইকুয়াল টু এক্স এস কিউ বোথ সাইড ডেরিভেটিভ করলে dx dy বাই dx সমান কি পাবো, dy বাই dx সমান পাবে তুমি 3x স্কয়ার। ওকে, h কে পুট করে দাও, তাহলে dy বাই dx at h কে করলে কি পাবে, আচ্ছা x এর জায়গায় যদি h পুট করো তাহলে পাবে 3h স্কয়ার। এবারে অ্যাকর্ডিং টু কন্ডিশন 3h স্কয়ার সমান কি হয়ে যাচ্ছে, h, তাহলে শর্তানুসারে তুমি পাচ্ছ 3h স্কয়ার ইজ ইকুয়াল টু h। তাহলে কি করব, বোথ সাইড থেকে একটা h কে কেটে দেবো নাকি, কি গো বলছি বোথ সাইড থেকে একটা h কে কেটে দেবো। একদম একদম এই একদম, আমরা যদি এইখানে এইচ একটা কেটে দিই তাহলে যেটা হবে এইখান থেকে এইচ ইন্টু তো 3, না না এইটা তো এই ভুলটা আমি যাতে না হয় আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে কি করব। তাহলে এইচ নট ইকুয়াল টু কোথাও জিরো বলা নেই, ঠিক আছে, আর এইচ এরই মান আমি বের করছি। তাহলে হয় এইচ সমান জিরো অথবা অথবা এইচ সমান 1/3, এই হচ্ছে ব্যাপার। এই দুটো আমরা এইচ এর ভ্যালু পেলাম, এবার দুটো ভ্যালুর জন্য দুটো কে এর ভ্যালু পাবে। এবার এটাকে আমরা যদি 1 নম্বর বলি তাহলে এইচ কে বিন্দু 1 নম্বর বক্রের উপর অবস্থিত, এইচ কে বিন্দু 1 নম্বর বক্রের উপর অবস্থিত। তাহলে এইচ কে এখানে পুট করে দাও, তাহলে কি হবে, কে ইজ ইকুয়াল টু এইচ কিউ, প্রথম আমরা কন্ডিশন পেলাম। এবার এইচ এর ভ্যালু হচ্ছে 1/3 আর একবার হচ্ছে 0, যখন এইচ সমান 0 কে সমানও কত হবে, 0ই আসবে। আর যখন এইচ সমান 1/3 কে সমান আসবে 1/27 আসবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 মানে 0 ইজ ইকুয়াল টু m ইন্টু, মানে y লিখি না, আর কেন লিখতে যাব, m কত, m হচ্ছে h এর সমান, h কত, এইখানে তো h আমরা 0ই পাচ্ছি, ওকে, h সমান 0ই পাচ্ছি, তার মানে 0 ইন্টু সামথিং মানে কত পাবে, 0ই পাবে। স্পর্শকের সমীকরণ 0 0 মানে y সমান 0 একটা পাবে, অথবা অথবা y সমান h সমান যখন 1/3 মানে y মাইনাস 1/27 ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু x মাইনাস 1/3, এই হচ্ছে ব্যাপার। বোথ সাইডকে 27 দিয়ে মাল্টিপ্লাই করো, 27y মাইনাস 1, 27 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 9 থাকে, তার মানে 9x মাইনাস 3, একদিকে নিয়ে চলে এসো, তাহলে 9x মাইনাস 27y, 1টা ওইদিকে গেলে প্লাস হবে, তার মানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে ব্যাপার। এইটা অথবা এইটা
এটা অথবা বলবো কেন, এটাও হতে পারে এবংই বলে দিচ্ছি, ও এইটা, এটা ও এইটা, দুটোই হবে। এখানে অথবা আর হ্যাঁ বলো। হ্যাঁ তাহলে তাহলে যেখানে হ্যাঁ হ্যাঁ যে না এইখানটায় ধরো এইরকম একটা কন্ডিশন যদি অ্যাপ্লাই করে দিতে, যদি মূল বিন্দু ছাড়া স্পর্শবিন্দুটির, হ্যাঁ দেখো এই যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তো এইখানে এইটা ধরো তুমি কাটো না কাটো, তুমি ধরো কাটলে না, এইখানে আমি দেখো দুটো কেস বলছি, ওকে, তুমি কাটলে না, তারপরে এরকম কন্ডিশন বেরিয়ে গেল, কিন্তু অঙ্কে দেয়া আছে এই নট ইকুয়াল টু 0, তাহলে এইটা কি, এইটা তোমার হচ্ছে অগ্রাহ্য করতে হতো এই পার্টটাকে, তো এই সমান 1/3 আসতো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ঘুরি ফিরি তুমি যেখানেই করো না কেন সেই ঢেকি সেই গর্তে পড়বেই বাবা। তো আর আর কেউ যদি এইখানটাতে কেটে দেয় তাহলেও হবে, কেননা এই তো নট ইকুয়াল টু 0 বলে দেয়া আছে, হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা। এই অধিবৃত্তের স্পর্শক এই সরলরেখা সমান্তরাল, দেখো তার স্থানাঙ্ক নির্ণয় করো, ওই অনেকগুলো এই একই হয়েছে, একটু ছেড়ে দিচ্ছি, দু একটা ছাড়ি। হ্যাঁ একই একই সেম অঙ্ক, দেখো না আগেরটা সেম অঙ্ক ছিল 20টা। আচ্ছা, এই উপবৃত্তের উপর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তারপর উপবৃত্তটির এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, মানে কথাগুলো সেই ঘুরিয়ে ফিরিয়ে, ব্যাস, হ্যাঁ দুটোকে ইকুয়াল করতে হবে। হ্যাঁ মানে ডিফারেন্স কিছু নেই, ওইখানে আমাকে বিন্দুটা একটা ধরতে হচ্ছিল, এইখানে অলরেডি ওরা ধরে দিয়েছে, ধরে দিয়েছে আর কি, এইটি হচ্ছে তফাৎ করে দিয়েছে, আর কিছু না। আচ্ছা এইটা বরঞ্চ করি, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 8x, অধিবৃত্তের যে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে তার প্রবণতা, এই তার সমীকরণ নির্ণয় করো। তাহলে বলো, tan 45 বলাই আছে, করি একটা ছোট করে, তাহলে মান বলে দেয়া আছে, একদমই তাই। তাহলে dy বাই dx, আচ্ছা আমরা প্রথমে ধরে নেব যে ধরি এইচ কে বিন্দুতে, ওকে, যে ধরি এইচ কে বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে কথাটা লিখতে হবে। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম 8x, তাহলে dy বাই dx সমান আমরা পাচ্ছি এইখানে, ও 8x টা হয়ে যাবে শুধু 8 হয়ে যাবে, তো তার মানে এটা আসবে 4/y আসবে। তাহলে dy বাই dx অ্যাট আমরা যদি h কে বের করি, অ্যাট h কে আমরা যদি বের করি, তাহলে কত পাবে তুমি, 4/k পাবে। তাহলে এইটাই আমাদের কন্ডিশন হচ্ছে কি, তাহলে শর্তানুসারে, হ্যাঁ 4/k সমান tan 45, ওকে 1ই হবে। তো তার মানে এইখান থেকে k সমান আমরা পেলাম 4, তাহলে k এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার k এর ভ্যালুটার থেকে আমরা h এর ভ্যালুটাও বের করব। কিভাবে বের করব, যে এটা 1 নম্বর আমরা যদি বলি যে h কে, হ্যাঁ একদম একদম, দেখো অঙ্কগুলোর প্যাটার্ন যেন এরপরে মনে হচ্ছে শুধু রিপিট হচ্ছে, তাই না, মানে আর খুব ডিফিকাল্ট লাগার কথা নয়। এইচ কে বিন্দু, না দেখো তুমি থিওরি, শুধুমাত্র থিওরি তোমার কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার করতে পারবে না যখন না তুমি কিছু অঙ্ক প্র্যাকটিস করছো। শুধু আমি যদি থিওরি বলে চলে যাই, কোনো মতে সেটা কিচ্ছু মাথায় ঢুকবে না, কখনো হতেই পারে না, তোমাকে যত ভালোভাবেই থিওরি বোঝানো হোক, শুধু থিওরি বুঝে কেউ অঙ্ক করে ফেলতে পারবে না। থিওরির সাথে সাথে ম্যাক্সিমাম প্রবলেম ডিসকাস করতে হবে, অর্থাৎ কি ওই থিওরিটা অ্যাপ্লাই কিভাবে হচ্ছে, যতক্ষণ না ওইটা তুমি হাতে নাতে শিখবে ততক্ষণ কিছু করতে পারবে না। মানে এই যে এই এত বারবার হচ্ছে, কেউ যদি একটু নিজে দেখে তার কিন্তু মাথাতে থেকে যাবে, প্রায় ওয়ান টাইপ অফ নিজের প্র্যাকটিসের মতো হয়ে যাচ্ছে। এইচ কে বিন্দু এই অধিবৃত্তের ওপর অবস্থিত, অধিবৃত্তের
উপর অবস্থিত। তাহলে কি বলতে পারো তুমি এইখান থেকে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 8h। তাহলে কে সমান 4 হলে 16 ইজ ইকুয়াল টু 8h বা h ইজ ইকুয়াল টু 2। তাহলে h এর ভ্যালু 2 পেলাম আর k এর ভ্যালু পেয়েছি 4। ঠিক আছে, তাহলে অতএব স্পর্শকের সমীকরণ হবে একদম সমীকরণ হবে y মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এটা 1 ইন্টুই করি, x মাইনাস 2। তার মানে ক্যালকুলেশন করে নিলে x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সাইড চেঞ্জেস। এইখানে দেখো এটা প্যারামেট্রিক ফর্মে দেয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হলে বলবে তারপরে। বলো কেন, খুব খুব ভালো। হুম হুম। না, তিনের পল্লীর ঠাকুর প্রতি বছরই, হ্যাঁ প্রতি বছরই কিন্তু ভালো হয়। আমি হ্যাঁ একটা মানে ওইখানটায় কি, ওইখানে যতগুলো পুজো হয় সব পুজোগুলোই ভালো হয়। এই জগদ্ধাত্রী পুজোই বলো কিংবা তিনের পল্লীর পুজোটাও ভালো হয়। আর মানিক সংঘেরটা করে কি, থিমটা একটু আলাদা করার চেষ্টা করে ওরা, ওদেরটাও একটু অন্য অন্য ধরনেরই বলতে পারো। আর ওইখানে ওইখানে শোনো, ওইখানে সেই আরামবাগের এই তিনের পল্লীর পুজো বা দুইয়ের পল্লীর যে পুজো, এরা কি আরামবাগের আদি বাসিন্দা, এরা ধরো পুজোটা কন্ডাক্ট করে। ও দীর্ঘদিন থেকে ওই পুজো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ওইখানে ওই তোমার স্পোর্টিং এর যারা সদস্য, তারাও তোমার তো মানে বেশ ভালো ভালো ধরো মানে প্রফেশনের সঙ্গে যুক্ত। হ্যাঁ but ভালো প্রফেশনে আছে গো, ডাক্তার ফাক্তার, এই অতনু কুন্ডু আরে ওরা সবাই আছে ওইখানে। মানে বেশ বড় বড় প্রফেশনাল লোক, মিল পার্টি অর্থবান লোক আর কি, তারা ওইখানে থাকে তো জানি। ওকে আচ্ছা দেখো, এইটাতে বলে দিয়েছে এই উপবৃত্তের এই বিন্দুতে, তার মানে এটা তো প্যারামেট্রিক ফর্ম দিয়েছে, বুঝতেই পারছো যে স্পর্শকের সমীকরণ, তারপর যেসব স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই বিন্দুতে স্পর্শকের দেখো আমি একটু একটু ধরো স্পর্শকের সমীকরণটা আলটিমেটলি কি বেরাবে, আমি তোমাদেরকে সেই শর্ট ফর্ম বলে দিয়েছিলাম, মনে আছে? তাহলে ধরো 4x cos আলফা। না, এইভাবে পরীক্ষার সময় তুমি করতে পারবে না, আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি আর কি। তাহলে 16y sin আলফা ইজ ইকুয়াল টু 16, এটা আলটিমেট ক্যালকুলেশন বেরোবে, তার মানে 4 cos আলফা প্লাস এই সরি শুধু x cos আলফা প্লাস 4y sin আলফা ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ হ্যাঁ, এক্স এর জায়গায় আমরা x1 পুট করি, এইভাবে যেটা আমি বলছিলাম না, ডাইরেক্টলি আমরা এইভাবে স্পর্শকের সমীকরণটা ডাইরেক্ট আমরা পেয়ে যাব। তো এইটা তো স্পর্শকের সমীকরণ দাঁড়ায় এই বিন্দুতে, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি যদি লেখো মানে প্রবণতা আকারে সাজাও, ছেদিতাংশ প্রবণতা আকার, তাহলে শুধু y সমান আমরা কি পাবো দেখো,
ওয়াই সমান আমরা পাবো যে মাইনাস কস আলফা বাই ধরো 4 সাইন আলফা, ঠিক আছে, 4 হ্যাঁ 4 সাইন আলফা ইন্টু এক্স প্লাস 4 বাই 4 সাইন আলফা, তার মানে 4টা কেটে যাবে, 1 বাই শুধু সাইন আলফা পাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে এই স্পর্শকটার প্রবণতা কত, এইটা। তাহলে এইটাই হচ্ছে কন্ডিশন। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি মাইনাস কস আলফা বাই 4 সাইন আলফা। এইটা বলেছে কত, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কত, tan 60। এটা tan 60 এর সঙ্গে সমান। তাহলে মাইনাস tan 60 মানে √3। তো এখান থেকে তুমি যেটা পাচ্ছ, দেখো আমি ক্যালকুলেশনটা অন্য নিয়মে করছি না, নিয়মটা তোমাদেরকে সেই ওই ডিওয়াই বাই ডিএক্স করেই করতে হবে, করে শেষমেশ স্পর্শকের সমীকরণটা ধরো এইরকম নিয়ে চলে এলে, আমি বলছি ঠিক আছে, এই বিন্দুটা পুট করে স্পর্শকের সমীকরণ তো আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে শেষমেশ তো আমাকে স্পর্শকের সমীকরণ এইখান পর্যন্ত তোমাকে করতে হবে ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশনটা করলে শেষমেশ এরকম দাঁড়াবে। আমি তার পরের জায়গাটা বলে দিচ্ছি, ঠিক আছে। স্পর্শকের সমীকরণ তো অনেকগুলো করেছি, আমি ওই জন্য আর ওইটা ডিটেলসে বলছি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে পাচ্ছ তুমি মানে কট আলফা মাইনাস কট আলফা, বা শুধু কট আলফা সমান বলতে পারো মাইনাস tan 60, মানে তো এমনি √3 হয়েছিল, তাহলে তাকে 4 দিয়ে গুণ হবে মাইনাস 4√3, বা এটাকে কেউ এইভাবেও লিখতে পারে মাইনাস 3 4 12 বাই √3, 12 বাই √3, ঠিক আছে। এবার চিন্তা করো, কট আলফার ভ্যালু যদি তুমি জানো, সেইখান থেকে এই যে 4 কস আলফা বা সাইন আলফা এদের সব ভ্যালু তো বের করতে পারবে। এই হচ্ছে ব্যাপার, কিভাবে বের করবে। তাহলে দেখো কট আলফা নেগেটিভ মানে সেই আগের অঙ্কটার মতনই সেম কন্ডিশন। আমি একটা ত্রিভুজ এঁকে নেব, প্রথম কথা হচ্ছে কট মনে হচ্ছে, আমি এইটাকে আলফা যদি ধরে নিই, এই অ্যাঙ্গেলটাকে যদি আলফা বলি, তাহলে কট মনে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এইটা হবে 12, এইটা হবে √3, তাহলে 12 12 144 প্লাস 3, মানে √147 হবে 147। তাহলে 147 কে তো আর কিছু করা যাবে না, ওকে রুটের বাইরে আর কি বেরাবে। ওকে ওই রকমই থাক, যাই হোক ও ওই রকম আছে, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা কিছু নেই। এখন ধরো তাহলে এইখান থেকে কট আলফা নেগেটিভ মানে কট আলফাটা কোন কোন কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে। তাহলে যখন π/2 লেস অর ইকুয়াল টু আলফা, লেস অর ইকুয়াল টু ধরো পাই, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি যদি বলি, তখন কট আলফার ভ্যালুটা কি আসবে, এই কট আলফা বলছি, তখন 4 কস আলফার ভ্যালু কি আসবে, বা শুধু কস আলফার ভ্যালুটাই আমরা যদি বের করি, তাহলে কস আলফা সমান হবে মাইনাস, কেননা সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ হয়, মাইনাস কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 12 বাই √147 147। আর সাইন আলফা সমান কত আসছে দেখো, সাইন আলফা সমান আসবে পজিটিভ হবে, এটা আসবে √3 বাই 147, এই √147, এটা সাইন আলফা পেলাম। ওকে, তো কস আলফা সাইন আলফা দুটোর ভ্যালুই আমরা বের করতে পেরেছি। এইখান থেকে আরেকটা কস আলফা সাইন আলফার ভ্যালু হতে পারে, মানে যখন যদি 3π/2 ফোর্থ কোয়াড্রেন্টেও নেগেটিভ হয় কট, লেস অর ইকুয়াল টু আলফা লেস অর ইকুয়াল টু 2π, যদি এইটা হয়, হ্যাঁ এই যে কট হ্যাঁ ফোর্থ কোয়াড, মানে দেখো না আমি বলতে চাইছি এই যে কট আলফার ভ্যালুটা নেগেটিভ, তার মানে ডেফিনেটলি আলফার ভ্যালুটা কোন কোন, সেকেন্ড আর ফোর্থে, একদম। তাহলে
ওই দুটো কোয়াড্রেন্টে কস আলফার ভ্যালুই কত হবে ক্যালকুলেট করছি, কিংবা সাইন আলফার ভ্যালু কত হবে ক্যালকুলেট করছি। কেননা এই ভ্যালুগুলো তো এই ইকুয়েশনটায় পুট করে দিলেই পার্টিকুলার আমাদের স্পর্শকের সমীকরণটা বেরিয়ে যাচ্ছে না, যেইখানে হচ্ছে ওই যে ইয়েটা 60 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন করছে। আচ্ছা দেখো, তাহলে এই হলো ব্যাপার। এইখান থেকে তখন আমরা পাচ্ছি কত, কস আলফা সমান, তার মানে এইটা মাইনাসটা এই প্লাস হয়ে যাবে, কেননা ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তাহলে এখানে 12/147 কমা সাইন আলফা সমান আমরা কত পাবো, √3/147। এই হচ্ছে ব্যাপার। তাহলে তখন স্পর্শকের সমীকরণ হবে কত, স্পর্শকের সমীকরণ হবে তাহলে এইটাতে আমরা যদি সাইন আলফা কস আলফার ভ্যালু বসাই, তাহলে এক্স ইন্টু সাইন আলফার ভ্যালু প্রথমটায় কত পেয়েছিলাম আমরা, √3/147। কোনটা, এইখানটা এটা মাইনাস আসবে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা মাইনাস হবে ঠিক। তাহলে এইটা প্লাস 4y ইন্টু সাইন আলফা, ও 4 কস আলফা ছিল, এটা কস আলফা মানে হচ্ছে তোমাদের এটা পেয়েছিলাম মাইনাস 12x, এখানটা হবে 12x। আচ্ছা এটা 4y ইন্টু সাইন আলফা, সাইন আলফার ভ্যালু হচ্ছে √3, তার মানে 4√3y/147 সমান হচ্ছে আমরা পাবো 4। এইবার এটাকে √147 দিয়ে গুণ করে ওই সাইডে পাঠিয়ে দেবো। আর আরেকটা সমীকরণ কত পাবে, মানে এইখানটায় এইটা প্লাস হবে, মানে 12x, এইটা ও এইটা পাবে 12x/√147, আর এইটা মাইনাস হবে 4√3y/√147 সমান 4। এই দুটো হচ্ছে স্পর্শকের আমরা সমীকরণ পাবো। হুম, ওকে ওকে, এটা সেম অঙ্ক, আগেরটার সঙ্গে এখানে তফাৎ কিছু নেই। ওইখানে প্যারামেট্রিক ফর্মটা বলে দিয়েছিল, এখানে প্যারামেট্রিক ফর্মটা আর এইচ কেও ধরতে পারো, কিংবা এইটা প্যারামেট্রিক আর কি হবে, প্যারামেট্রিকটা তবু একবার বলে দিই। কি তোমরা বলতে পারবে, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। এটা ধরো x²/4 মাইনাস y²/3 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে এলো। তাহলে এর প্যারামেট্রিক কি হবে বলো তো, x সমান কত হবে, আর sin থিটা, হ্যাঁ কত হবে বলো না, 2 sin থিটা, 2 sin থিটা। না সাইন কস দিয়ে কেন হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তার মানে 2 sec থিটা বা sec আলফা যাই বলো না কেন, ঠিক আছে। আর এটা √3 tan থিটা, তো পুট করো না, পুট করলেই তো এটা 1 চলে আসবে না, √3 স্কয়ার করলে 3 কেটে যাবে। তাহলে এইটি হচ্ছে প্যারামেট্রিক, কেউ প্যারামেট্রিক ফর্মেও কেউ ধরে নিতে পারে যে এই পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে। ওইখানে ভাষাটা কেমন হবে, এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক 2 sec থিটা, √3 tan থিটা ধরে নিয়ে আগেরটার মতো সেম ক্যালকুলেশন কেউ ওইভাবে করতে পারে। আদারওয়াইজ কেউ ধরে নিতে পারে যে এই পরাবৃত্তের উপরে ধরি কোনো বিন্দু হচ্ছে h, কে, তারপরে মানে ওই h, k বিন্দুতে স্পর্শকের প্রবণতা নির্ণয় করব dy/dx করে, সেখান থেকে সেটা tan 60 সঙ্গে তুলনা করে দেবো, ইকুয়াল করে দেবো, ওইখান থেকে পসিবলি h আর k এর মধ্যে একটা রিলেশন আমাদের এস্টাবলিশ হবে। আবার এইখানে আমরা h কে যদি পুট করি, তাহলে এইখানে একটা h এর মধ্যে রিলেশন আছে, দুটোকে আমরা সলিউশন করলে h সমান কত, k সমান কত পেয়ে যাব। আর প্রবণতা তো আমরা পেয়ে গেছি, tan 60 মানে √3, তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম, √3 তাদের প্রবণতা পেয়ে গেলাম, দুটো আমাদের স্পর্শক হবে, দুটো স্পর্শকের সমীকরণও বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা 25-এর অঙ্কটা কি বলছে, বলছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে এই দুটো বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। তাহলে দেখো, এই যে সরলরেখাটার উপর অনেক অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে
কোনো একটা বিন্দুকে আমি ধরে নেব যে এইচ কমা কে, ধরি কোনো নির্দিষ্ট পয়েন্ট ধরছি না, আমি যে কোনো একটা পয়েন্টকে ধরছি, ধরি এইচ কমা কে, এইচ কমা কে হলো 3x minus 8y plus 2 is equal to 0 সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে 3h minus 8k plus 2 is equal to 0। ওকে, থাক, একটু জায়গাও ফাঁকা রাখি, কেননা এইখান থেকে একটা ক্যালকুলেশন পরে করব। কি ক্যালকুলেশন করব বলছি আমি। হয় h সমান সামথিং বের করতে হবে কিংবা k সমান সামথিং বের করতে হবে, তোমার যেটা খুশি বের করবে। এখন দেখো, একটু জায়গা তো ছেড়ে রাখছি, নিয়ে লিখছি যে এইচ কে বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 10y প্লাস 12 is equal to 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য সমান কি হবে, রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2h মাইনাস 10k প্লাস 12, এইটা আমরা পাবো এত একক। ওকে, আর এইচ কমা কে বিন্দু থেকে এইখানে দ্বিতীয় যে আমাদের বৃত্তটা আছে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 is equal to 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h প্লাস 6k প্লাস 8 এত একক। আমাকে কি দেখাতে বলেছে যে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। আমি তো এটা এইচ কে যে কোনো পয়েন্ট নিয়েছি, তাহলে ওই সরলরেখার উপর যে কোনো পয়েন্ট থেকে যদি দুটো দৈর্ঘ্য সমান হয় তাহলেই আমরা বলতে পারি যে যে কোনো বিন্দু থেকেই ওই বৃত্ত দুটোর উপর স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। এখন আমাকে প্রমাণ করতে হবে এই দুটো লেন্থ ইকুয়াল, হেল্প নেবো এইটার, ঠিক আছে, এইটার হেল্প নেবো। দেখো কিভাবে আমি হেল্প নিচ্ছি, এই দুটোকে তো ইকুয়াল প্রমাণ করব। দেখো এইটা ইকুয়াল টু, দেখো কতটা মিলে আছে, আমার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ওইটুকু মিলে আছে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আমার মিলে আছে, আর বাকি এই টার্মগুলো দেখো মিলে নেই। এইখানটার এইটা কালারটা চেঞ্জ করি, বেটার হবে। আমার এইখানটার মিলে নেই এই জায়গাটা, আর এইখানটার মিলে নেই এই জায়গাটা, দুটো জায়গা ইকুয়াল নয়। আমি এইটাকে ওই 2h প্লাস 10k প্লাস 12 এ চেঞ্জ করে নেবো। তাহলে ধরো সাপোজ আমি এইখানটায় গাজোয়ারি করে 2h লিখে ফেললাম, তার মানে কি আরো 2h আমাকে মাইনাস করতে হবে, মানে মাইনাস এইখানটায় আসবে কত, 6h। ওকে, মাইনাস 6h প্লাস যেটা আছে 6k প্লাস 8। ওকে, নো প্রবলেম। এখন দেখো আমি এইখানটায় কিছু করতে চাইছিলাম না, মানে আমি তো এইখান থেকে আমি হয়তো কে সমান সামথিং বের করতাম বা এই সমান সামথিং বের করতাম। আমি কেন করিনি জানো তো, এই যে এইখানটার ফর্মটা দেখে নেবো বলে,
দেখো এইখান থেকে আমি বা কি বলতে পারি, শুধু 3h সমান ওইদিকে যদি পাঠিয়ে দিই তাহলে দেখো 8 কে -2 পাবে। এবার ইজিলি তুমি কি করতে পারবে, এই 3h এর ভ্যালুটা দেখো এইখানে এই 6h এর জায়গায় পুট করবে, কেননা h এর টার্ম আমার এইটা পর্যন্তই দরকার। এখানে তো 2h আছে, তারপরে দেখো আর h এর কোনো টার্ম নেই, তাহলে এইটাকে আমি রিপ্লেস, হ্যাঁ এইচ মাইনাস কি হয় দেখুন বিন্দুটা h মাইনাস কে হয়ে গেছে কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটা কমা হবে, কমা, সরি ওহো, আচ্ছা আচ্ছা সরি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, আমরা বুঝতে পারবো তারা ক্লাস পরে তারা তো কিছু ওই জন্য বললাম। হ্যাঁ 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 ঠিক, তাহলে না ঠিকই বলেছো, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস ধরো 2h আছে, এই 6h টাকে দেখো আমি চেঞ্জ করছি 3h, তার মানে 2 ইন্টু এইখানটায় কত পাবে 8k -2, ওকে, প্লাস 6k প্লাস 8। অ্যাকচুয়ালি কি হয়, ধরো আমি তো অঙ্কটাকে ধরো ভাবছি, আমি শুধু ভাবছি না, আমি ভাবছি যে আমি যেটা ভাবছি আমি সেটা তোমাদেরকে কি করে বলবো বা বোঝাবো, ঠিক আছে, ফলে একটু আধটু লিখতে গিয়ে সমস্যা হয়। ও একটু আধটু বলে দেবে, ওতে আমার, আমি তো বলে দিচ্ছি যে কখনো কখনো লিখতে গিয়ে সামান্য কিছু মিস্টেক হয়, খুব নর্মাল ব্যাপার। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2h, মিস্টেক হবে না যখন অঙ্ক করাতে করাতে প্রায় মুখস্থের মতো একই অঙ্ক ধরো 20 বার হয়তো হচ্ছে, তখন কি অঙ্ক অনেকে মুখস্থর মতো প্রায় হয়ে যায়, করতে চাক বা না চাক প্রায় মুখস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে তো স্যারকে শুধু পাতা নাম্বারটা বলতে হয় আর দাগ নম্বরটা বলতে হয়। হ্যাঁ না, স্যার অঙ্ক বলে অঙ্ক করে দেখো কিছু মনে করো না, এতে একটা সমস্যা হবে। সমস্যা হচ্ছে কি, যখন কোনো স্যারের অঙ্ক মুখস্থ হয়ে যাবে না, তার কিন্তু বোঝানোর স্যার ওটা টাইপ করতে পারবে হ্যাঁ বোঝা টাইপ না বোঝানোর টেকনিকে গন্ডগোল হয়ে যাবে, বোঝানোর টেকনিকে গন্ডগোল হয়ে যাবে, মানে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝাতে পারবে না, সব সময় কিন্তু ওটা হয় না। আমাদের মুখে আমাদেরকে বোঝাতে পারবে না। হ্যাঁ স্যার আমাদের ভাবনা থেকে আমাদের বোঝাতে পারবে না 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 না, ধরো মানে বিষয়টা কি হয়, আমি কিছু ভাবলাম, আমি সেই ভাবনাটা তোমাদেরকে বোঝাচ্ছি যে এইভাবে অঙ্কটা ভাবা যেতে পারে, ওকে, এইটা একটা আলাদা জিনিস। আর আমি ওই অঙ্কটা জানি এই রকম করে এই স্টেপে এই স্টেপ হয়, সেইটা বলে দেয়া, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। অঙ্কটা জানি আর অঙ্কটা কি ভাবনা থেকে অঙ্কটা হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটু সূক্ষ্ম একটা তফাৎ যেন কোথাও দেখবে পাবে। 6k প্লাস 8, ওকে, এই হচ্ছে ব্যাপার এইখানের ক্যালকুলেশনটা। তাহলে ক্যালকুলেশনটা করলে এখান থেকে পাচ্ছি আমি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2h, এইখানটায় এই দুটোই ক্যালকুলেশন এই এটা 4 হবে, এই যে 2 দুগুণে 4 প্লাস 4 আসবে, তো এইখানটায় পাচ্ছ -10k, -10k আর এই 8 আর 4 12, দেখো সেম মিলে গেছে, এইখানেও যে রাশিটা আছে এইখানেও সেম রাশিটাই আছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, এত একক। তাহলে এইবার আমরা কনক্লুশনটা ড্র করতে পারি কি, যে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এখানে লিখে দেবে অতএব ওই কথাটা আর কি, এই গোটা কনক্লুশনটা লিখতে হবে, আর লেখার জায়গা নেই আমার, এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট প্রবলেমে কি আসবো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, 26 এরটা কি বলছে দেখো, এফজি বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে
প্রমাণ করো এটা। এটা সিম্পল, তোমরা যে কেউ করতে পারবে, মানে এটা বলার মতো কিছু নেই। এই বিন্দু থেকে এর স্পর্শকের দৈর্ঘ্য কত হবে বের করে নেবো, এইটার ক্ষেত্রেও বের করে নেবো, বের করে ওই কন্ডিশনে পুট করব, ঠিক আছে? এই বিন্দু থেকে এই স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এখান থেকে যেটা বেরোবে 2 ইন্টু এই স্পর্শকের দৈর্ঘ্যটা সমান এইখানের যে স্পর্শকের দৈর্ঘ্যটা, দুটোকে ইকুয়াল করে দেবো, দিয়ে ওই হোল স্কোয়ার করতে হবে, রুট তো থাকবে, রুটের হোল স্কোয়ার করলেই দেখবে ক্যালকুলেশন করলে এটা মিলে যাবে, আর কিছু না। এটা সিম্পল ছোট। কলনবিদ্যার সাহায্যে দেখাও যে এই উপবৃত্তের এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এই সরলরেখা, এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে দেখো এটা একদম প্রাইমারি লেভেলের কোশ্চেন, যে আমরা এইখানে কি দেয়া আছে, এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। প্রথমে আগে এটাকে একটু ইয়ে করে নেবে, সিম্পলিফাই করে নেবে, মানে 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার, 25কে 9 দিয়ে গুণ করলে হয় 225। এইবার বোথ সাইডকে ডেরিভেটিভ করো, তার মানে এটা পাবে 9 দুগুণে 18x প্লাস 25 দুয়ে 50 y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান পাবে মাইনাস, একটা 2 কাটবে, তার মানে 9x বাই 25y, এরকম আমরা পাবো। তাহলে কোন বিন্দুতে অভিলম্ব চেয়েছে আমার, তাই তো? তাহলে ডিএক্স বাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই আমার দরকার, বেশ দরকার নেই। তাহলে এইখান থেকে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই সমান কি হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করেছি, উল্টে নিয়েছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হবে, আর উল্টে নিলে হবে 25y বাই 9x, এই হচ্ছে ব্যাপার। এবার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বের করব কত বিন্দুতে, এই বিন্দুতে 5 বাই রুট 2 কমা 3 বাই রুট 2, এই বিন্দুতে আমরা বের করব। তাহলে এক্স আর ওয়াই এর জায়গায় পুট করে নিচ্ছি, তাহলে ওয়াই এর জায়গায় হবে এইটা 25 বাই 9 তো হলো, ইন্টু ধরো 3 বাই রুট 2, রুট 2টা এখানে লিখে নিচ্ছি, আর নিচে হবে 5 বাই রুট 2, তাহলে বা উল্টে নিচ্ছি, আমি উল্টে নিয়ে গুণটা করে নিচ্ছি, তাহলে রুট 2 বাই 5, এক্সটা যেহেতু নিচে আছে উল্টে দিয়ে গুণ করে নিতে পারি। তাহলে 5 5 এ 25, কি কি কাটাকাটি যায় দেখি, তাহলে রুট 2 কাটাকাটি গেল, এখানে 3 3 এ 9, তার মানে আলটিমেট ক্যালকুলেশন এখান থেকে তোমার আসছে 5/3 মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। অর্থাৎ কি, এই যে এই উপবৃত্তটার এই বিন্দুতে যেটা অভিলম্ব হবে তার প্রবণতা আমরা পেয়ে গেলাম 5/3। তাহলে অভিলম্ব আর কিছুই নয়, একটা সরলরেখা, তাহলে ওই সরলরেখাটার সমীকরণটা আমাকে এবার নির্ণয় করতে হবে, মানে অভিলম্বের সমীকরণ। অতএব অভিলম্বের সমীকরণ হবে কি হবে, y মাইনাস y1, y1 কত দেয়া আছে 3 বাই রুট 2 ইজ ইকুয়াল টু m কত 5 বাই 3 ইন্টু x মাইনাস x1 মানে 5 বাই রুট 2। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করতে গেলে বোথ সাইডকে আমি 3 রুট 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 3 রুট 2 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে এইখানে পাবে 3 রুট 2। আচ্ছা, ক্যালকুলেশনটা ধরো আচ্ছা একবার এইরকম করি, এইরকম করে নিচ্ছি আমি। ওকে, y মাইনাস, আচ্ছা এইখান থেকে ধরো এইটা যদি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 5x বাই 3 এইদিকে চলে আসবে, এইটা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস 3 বাই রুট 2 মাইনাস 5 বাই রুট 2, এটি বেটার, 5 বাই রুট 2। ওকে, তাহলে হ্যাঁ মিলে গেছে, দেখো হ্যাঁ কত বাই রুট 2, হ্যাঁ গুণ হবে, ঠিক গুণ হবে, মানে এটা 5 5 25 বাই 3 রুট 2 হবে।
হ্যাঁ ঠিকই তো, 25/3√2, ঠিকই আছে। ওকে ওকে ওকে। তো এইটা y মাইনাস 5x/3। আচ্ছা এইখানে 3√2 আমাদের কি হবে, লসাগু হবে। 3√2 লসাগু হলো। আর এইখানেও লসাগু করে নিই না, ভালো হবে, তিনটা কাটতে সুবিধা হবে। 3√2 লসাগু হলো, এইখানে হচ্ছে এইটা আসবে তোমার কত, √2 আছে, তার মানে 3×3 = 9 মাইনাস 25, 9 থেকে 25 বা 25 থেকে 9 বাদ দিচ্ছি মানে -16 আসবে। আচ্ছা 3 বোথ সাইড কেটে দিলাম, কেটে দিলে আমরা পাবো 3y মাইনাস 5x ইজ ইকুয়াল টু 5x ইকুয়াল টু -8√2। বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করলেই পেয়ে যাবে 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8√2। এটাই হচ্ছে চেয়েছিল আমার, মিলেও গেছে। হয়ে গেছে। ওকে, নেক্সট বলেছে এই পরাবৃত্তের ওপর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। সেম অঙ্ক, শুধু আগেরটার সাথে তফাৎ হচ্ছে এইখানে এই বিন্দুটা স্থানাঙ্ক যেটা দিয়েছিল সেখানে নিউমেরিক ভ্যালু ছিল, এইখানে এ বি এইরকম দিয়ে বলেছে আর কি। এগুলো ধ্রুবক কিন্তু নিউমেরিক পার্ট গুলো বলেনি আর। এই পরাবৃত্তের তার মানে প্যারামেট্রিক ফর্মটা দেয়া আছে, প্যারামেট্রিক ফর্মটা দেয়া আছে, সমীকরণ অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, তারপর দেখাও যে এই সরলরেখাটি ওই পরাবৃত্তের একটা অভিলম্ব, অভিলম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলেছে। অনেকগুলো কথা বলেছে। এখন প্রথম কথা দেখো, আমাদের তো ডিএক্স মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বের করতেই হবে, আদারওয়াইজ আর কি করে হবে। তো সেটা আগে বের করে নিই। আমাদের সমীকরণটা কি আছে, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। বোথ সাইডকে আমরা এক্স এর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সেটাই সুবিধা হবে। তাহলে 2x এখানে পাবে dx বাই dy মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো মাইনাস আমি যদি dx বাই dy করি তাহলে পাবে মাইনাস y বাই x। কোন বিন্দুতে বলেছে 4 sec থিটা, 4 tan থিটা, তার মানে মাইনাস dx বাই dy at 4 sec থিটা, 4 tan থিটা, এই বিন্দুতে। 4 তো কেটে যাবে, তাহলে মাইনাস ওপরে পড়ে থাকবে তোমার tan থিটা বাই sec থিটা। tan বাই sec মানে হয় সাইন, তার মানে এটা থেকে আমরা পেলাম মাইনাস সাইন থিটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো মাইনাস সাইন থিটা আমরা পেলাম। তাহলে অভিলম্বের আমাদের এটা কি বেরিয়ে গেল, নতিটা বেরিয়ে গেল। আচ্ছা কোন বিন্দুতে অভিলম্ব সেটাও দেয়া আছে, তাহলে অভিলম্বের সমীকরণ হবে, অভিলম্বের সমীকরণ হবে তাহলে y মাইনাস y1 মানে 4 tan থিটা ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, x মাইনাস x1 মানে 4 sec থিটা, এটা থিটা হবে। ওকে, তো এবার কি করব, এটাকে আমরা সিম্পলিফাই কিভাবে করব। আচ্ছা এরকম যদি রেখেই দিই 1 বাই cos থিটা, x cos থিটা, 1 বাই 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 cos থ
আচ্ছা এইরকমই যদি রাখি, এটা অ্যাকচুয়ালি অভিলম্বের সমীকরণ বেরিয়ে গেছে, বেরায়নি নয়, রুট টু ওয়াই। এটাকে আরেকটু সিম্পলিফাই করি না, তাহলে ওয়াই মাইনাস ফোর ট্যান থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস ফোর, এটা দেখো সাইন থিটা সেক থিটাটা নিচে নামলে হবে কস থিটা, মানে ফোর ট্যান থিটা। ওকে, ঠিক আছে না, এইটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ফোর, এই সেক থিটাটার নিচে নামলো কস থিটা হয়, তাহলে সাইন বাই কস মানে এখানে ট্যান থিটা পাবো। ওকে, তাহলে এইখান থেকে তুমি যদি এক সাইডে নিয়ে চলে যাও তাহলে এক্স সাইন থিটা হবে প্লাস, এক্স সাইন থিটা হবে প্লাস প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি, এই ট্যান থিটাটা এদিকে যদি চলে আসে তাহলে পাচ্ছি দেখো ফাইভ ট্যান থিটা। এইটা বরঞ্চ দেখতে একটু আমাদের বেশি ভদ্র, ওয়াই, ও এইটা ফোর ট্যান থিটা ছিল তাই তো, ওকে ওকে ওকে, হ্যাঁ মাইনাস ফোর ট্যান থিটা, তার মানে এটা হয়ে যাবে এইট ট্যান থিটা হয়ে যাবে, হ্যাঁ এইট ট্যান থিটা হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাকে দেখাতে বলেছে, এখন তোমাকে দেখাতে বলেছে যে এইটা দেখাও যে এইটা সরলরেখাটার একটা অভিলম্ব, মানে কি থিটার কোনো না কোনো মানের জন্য, ঠিক আছে, থিটার কোনো না কোনো মানের জন্য এইটা আসবে আর কি, এই ভ্যালুটা আসবে। থিটার তো অনেক মান হতে পারে, প্রত্যেকটা থিটার মানের জন্যই তুমি আলাদা আলাদা ইয়ে পাবে, ভ্যালু পাবে, মানে ওই যে ফোর সেক থিটার ফোর ট্যান থিটার ভ্যালুগুলো কি হবে আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে থিটার কোনো একটা মানের জন্য এরকম একটা ভ্যালু পাওয়ার কথা, কিন্তু কোন মানের জন্য, এখন সেটা কি করে বার করবে, বার করার জন্য, বার করার জন্য, বাবা এর মধ্যে 50% আমার পূর্ণ হয়ে গেল, জিওর মেসেজ। আচ্ছা, এই সাইডটাকে আমি মিলিয়ে দিচ্ছি প্রথমে, এই যে এইট রুট টু যেটা আছে না এটাকে মিলিয়ে দিচ্ছি, তাহলে ট্যান থিটা দিয়ে বোথ সাইডকে ডিভাইড করছি, তার মানে এইখানে ধরো ট্যান থিটা দিয়ে ডিভাইড করছি, মানে হচ্ছে এটা এখানেই লিখি, তাহলে এক্স ট্যান থিটা দিয়ে এটাকে ডিভাইড করলে কি হবে গো, সাইন থিটা বাই যদি আমি ট্যান থিটা করি, সাইন থিটা বাই ট্যান থিটা করলে তোমার কি হয় বলতো, সাইন বাই কস, শুধু শুধু কস থিটা, না শুধু কস থিটা পাবে, হ্যাঁ সাইন থেকে কেটে করতে হবে। কস থিটা পাবে, তাহলে এক্স কস থিটা, এক্স কস থিটা, আচ্ছা আরেকটা কি বলেছি রুট টু দিয়ে গুণ করছি, তাহলে এক্স ইন্টু রুট টু কস থিটা, এইটা আমরা পাবো, প্লাস রুট টু দিয়ে গুণ হচ্ছে তাহলে ওয়াই ইন্টু রুট টু, আচ্ছা এখানে ট্যান থিটা দিয়ে ভাগ হচ্ছে মানে কট থিটা হয়ে যাবে, এইটা সমান হলো এইট রুট টু, এইট রুট টু, ঠিক আছে। এখন এইটা ধরো আমি বলে দিচ্ছি এক নম্বরই বলছি, আর এক্স প্লাস রুট টু ওয়াই ইজ ইকুয়াল টু এইট রুট টু, এটা দু নম্বর, এক ও দু নম্বর সরল রেখা অভিন্ন হলে, অভিন্ন হলে কি হবে, এইখানে এক্স এর সহগের সাথে এইখানের এক্স এর সহগ তুলনীয় হবে, মানে রুট টু কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হবে, এবং এইখানে দেখো ওয়াই এর সহগ কত, রুট টু কট থিটা সমান হবে রুট থিটা। তাহলে এই দুটোর ক্যালকুলেশন আমরা যদি করি, পরিষ্কার কি বোঝা যাচ্ছে, থিটা সমান কত 45 ডিগ্রি বা পাই বাই ফোর, থিটা পাই বাই ফোর হলে এটা ওয়ান বাই রুট টু হয়ে কেটে গিয়ে ওয়ান আসবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে থিটা যদি পাই বাই ফোর পায়, তাহলে দেখো এইটা যেটা আমাদের এইখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে আসবে আর কি, তাহলে এইখান থেকে কি বলতে পারবে যে থিটা সমান পাই বাই ফোর হলে, হলে
প্রদত্ত প্রদত্ত পরাবৃত্তের অভিলম্বের সমীকরণ হবে এটি। অভিলম্বের সমীকরণ হবে কোনটা? অভিলম্বের সমীকরণ হবে এইটা, x প্লাস √2y ইজ ইকাল টু 8 √2। এইবার বলেছে অভিলম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক। পাদবিন্দু স্থানাঙ্ক আর কিছুই নয়, ফুট অফ যে আমাদের পারপেন্ডিকুলার, যেটা মানে কি যেই বিন্দুতে অভিলম্বটা আমি টানছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাকে বলে ফুট অফ পারপেন্ডিকুলার। কেন বলে? এটা স্পর্শকের সঙ্গে এই বিন্দুটাতে কি হয়, লম্ব হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই যে বিন্দুটা, এইটার নামই হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, মানে এখানে π/4 বসালে যেটা পাবে আর কি। এরপরে লিখছি পাদবিন্দু স্থানাঙ্ক বা অভিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক হবে। আচ্ছা, তোমার হ্যাঁ কথাটা একটু আসতে পাচ্ছি, মানে নেটের প্রবলেম হয়তো। আমি বলছি দেখো, এই যে বলেছে অভিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, এই কথাটা তো নতুন কথা। কথাটার অর্থ কি হচ্ছে, ধরো এটা একটা কার্ভ, ঠিক আছে, এটা একটা কার্ভ, কার্ভে এখানে স্পর্শক ড্র করেছি, এটা তো অভিলম্ব ড্র করি, তাহলে এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়, মানে এইটাকেই বলা হয় ফুট অফ পারপেন্ডিকুলার বা অভিলম্বের পাদবিন্দু। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই বিন্দুটা মানে কি, এই বিন্দুটা যেখানে থিটার ভ্যালু কত পেয়েছি, π/4, তাহলে এইখানে থিটার জায়গায় π/4 বসালে যে বিন্দুটা পাবো সেটাই হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই কথাটি লিখে নিই, অতএব অভিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 sec π/4, 4 tan π/4, এই বিন্দুটা। তাহলে এইটা কি হবে, 4 sec π/4 মানে √2 আসবে, তার মানে 4 √2, এটা আসবে tan π/4 মানে 1, মানে 4 √2, 4। এই হচ্ছে ব্যাপার। কারো কনফিউশন থাকলে বলতে পারো, এটা ক্যালকুলেশন করেছিলাম, মুছে দিচ্ছি, স্যার লিখছি। এইটুকু মুছে দিচ্ছি। ওকে, লিখে নাও। স্যার বলছি আজকে কটার সময় ছাড়বেন? এই তো ছেড়ে দেবো, কটা বাজছে দাঁড়াও, 11টা ওই 45 বাজছে, তাই তো 11টা 45 যদি হয়, হোক না, আরো 1-2টো হোক, একটু দেখিয়ে দিই, ছেড়ে দিচ্ছি। আজকে বেশিক্ষণ নয়, এই দুর্গাপুজোর আবহাওয়া তোমরা যে ক্লাস করছো এইটাই অনেক বড় কথা। আচ্ছা, নেক্সট তাহলে কি কথা আছে, সোমবার দিন পড়বে তাই তো? আচ্ছা, সময় 10টা থেকে। সোমবার যেমন 10টা থেকে এরকম। আচ্ছা, আমার স্যার দুপাশ থেকে বাইকের আওয়াজ, দুপাশ থেকে বাইকের আওয়াজ, মাইক মাইক, আচ্ছা লাইনের ওপার থেকে। আচ্ছা আচ্ছা। তোমার স্যার ঘরে বসে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে। না না, সবাই কিন্তু যাদেরকে, তোমাদের ব্যাচটা কেন, তোমাদের ব্যাচকেও বলেছি, 11এরও তো কালকে ক্লাস করলাম, ওরাও কালকে ক্লাস করলো, ক্লাস 10ও ক্লাস করছে না নয়, সবাই ক্লাস করছে। কালকে আমনদের পড়ানো আছে, ওরা পড়বে, তো অসুবিধা, সবাই পড়ছে এখন তো এমনি, এবারে ইয়েটা কম। যটা অঙ্ক আগিয়ে থাকে তটাই সুবিধা আর কি। नेक्स्ट प्रॉब्लम है, ओके, এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করো যা এর সাথে সমান্তরাল। মানে এইবারের অঙ্কগুলো, হ্যাঁ অঙ্কগুলো কি চেঞ্জ হয়ে গেছে, আগে বলছিল স্পর্শকের সঙ্গে সমান্তরাল, এখন বলছে অভিলম্বের সাথে, একদম একদম এটা, হ্যাঁ
ওই এইচ কে ধরতে হবে, সবই ওই একই রকম, বুঝতে পারছো? শুধু ওই, হ্যাঁ, ওইখানটায় উল্টে নিতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, ব্যাস এই তো। ঠিক আছে না? আচ্ছা দেখো, এই এই বিন্দুতে সমীকরণ নির্ণয় করো, তারপর তার যে অভিলম্ব এই সরলরেখার সমীকরণ তার নির্ণয় করো। মানে সেই ঘুরে ফিরে সেম কনসেপ্টের দিকে আমরা আগাচ্ছি, ভাষাটা উল্টে দিয়েছে, আর কিছু নয়। এইখানে এই অভিলম্বটা কেটে স্পর্শক করে দিলে, আগে এরকম অনেকগুলো অঙ্ক করেছি। আচ্ছা, এই অধিবৃত্তের এমন অভিলম্ব নির্ণয় করো যা এক্স অঙ্গের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, ওইগুলো কেটে অবিলম্ব করে নিলেই সেম হয়ে যাবে অঙ্কগুলো। আর কিছুই নয়। বলছে এই সরল রেখা এই পরাবৃত্তকে যে দুটি বিন্দুতে ছেদ করে, এটা একটু নতুন অঙ্ক করে দিচ্ছি। সেই বিন্দু দুটিতে তার অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তোমরা বুঝতে পারছো এইটা, যারা তো মানে কোঅর্ডিনেট জিওমেট্রিটা মোটামুটি বোঝো, তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে এই সরলরেখাটা আর এই পরাবৃত্তকে যে দুটি বিন্দুতে ছেদ করে, মানে কি এদের সমাধান করতে হবে, আর কিছু তো নয়। এই দুটো সমাধান করলে আমরা দুটো বিন্দু পাবো। তাহলে কিভাবে সমাধান করব? তাহলে এইটাকে আমরা এইভাবে সাইড চেঞ্জ করে নিতে হবে। এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, মাইনাস ওয়াই মাইনাস 3। এটা ধরো সাপোজ 1 নম্বর। আর 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তাহলে এইখান থেকে পাচ্ছ 3 ইন্টু মাইনাসের হোল স্কোয়ার করলে এটা প্লাসই হয়, মাইনাসের হোল স্কোয়ার করলে এটা প্লাসই হয়ে যাবে, আর তার মানে এখানে পাবে ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার, আর এখানে 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। এখানে পাশে লিখে দাও ফর্ম 1। 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটা বলতে পারি। এমপ্লয়েজ কি আসবে? তাহলে এখান থেকে পাচ্ছ 3y স্কোয়ার, 3 দুগুণে 6, 3 6 হলো 18y প্লাস 3 3 9, 3 9 27 পাবো, 27 মাইনাস 2y স্কোয়ার, 10টাও এদিকে নিয়ে চলে এসো, মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে পেলে y স্কোয়ার, আচ্ছা, প্লাস 18y প্লাস 17 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর ক্যালকুলেশন কি হবে, y প্লাস 17 একটা পাবে, আর একটা পাবে y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে y এর দুটো ভ্যালু পাবে, হয় y সমান 17 অথবা এই সরি মাইনাস 17 আসবে, মাইনাস 17 অথবা y সমান মাইনাস 1। এই যে y এর দুটো ভ্যালু পেলাম, তার রেসপেক্টে x এরও দুটো ভ্যালু পাবো, সেটা সব থেকে ভালো এই 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে যখন, ঠিক আছে, কেউ এই ভ্যালুটাকে আরে ইয়েতে পুট করতে পারে, কিন্তু তার থেকে ভালো হচ্ছে এইখানে পুট করে দেওয়া, সহজে বেরিয়ে যাবে। যখন y সমান মাইনাস 17, মাইনাস 17 হলে x সমান কত হবে, x সমান দেখো এখানে যদি মাইনাস 17 পুট করো, তার মানে এখানটায় মাইনাস 14 পাবে, তার মানে x সমান প্লাস 14 হবে। ওকে। আর যখন যখন y সমান মাইনাস 1, তাহলে y এর জায়গায় মাইনাস 1 পুট করলে এইখানটায় প্লাস 2, মানে মাইনাস 2, x সমান হয়ে গেল মাইনাস 2। ঠিক আছে, এই হচ্ছে দুটো ব্যাপার। তাহলে দুটো বিন্দু আমরা পেয়ে গেলাম। এইবার ওই বিন্দু দুটিতে তার অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। করছি যখন গোটাটা করিয়ে দিই। এবার 1 নম্বর, এইটাকে আমি বলে দিচ্ছি 2 নম্বর। তাহলে 2 নম্বর, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সমীকরণের উভয় পক্ষকে, ঠিক আছে, পক্ষকে, না মনে করার কিছু নেই, আজকে ক্লাস করছো, আমি এমনি আজকে লাইটলি 1 2টো করিয়ে হয়তো 30 35 এরকমই করাবো ঠিক করেছিলাম, হয়েও গেল 2 ঘন্টা প্রায়। পক্ষকে কি করবে তোমরা, y এর সাপেক্ষে অবকলন করে পাই, y এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে 2 নম্বরকে যদি আমরা y এর সাপেক্ষে অবকলন করি, তাহলে 3 দুগুণে এটা কত হবে, 6x dy dx বাই dy, এখানে পাবো dx বাই dy
মাইনাস এইখান থেকে আসবে 4y ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমার দরকার মাইনাস dx বাই dy কে, ইজ ইকুয়াল টু কত আসবে, ওইদিকেও আসবে মাইনাস 2y বাই 3x। ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো, আমি একটু স্টেপ জাম্প করেছি। তাহলে এইখান থেকে আমাকে দুবার কিন্তু বের করতে হবে dx বাই dy অ্যাট, প্রথমে ধরো এই পয়েন্টটাতে বের করি, হ্যাঁ, মাইনাস এই সরি 14 কমা মাইনাস 17, 14 কমা, হ্যাঁ বলছে আমার ল্যাপটপে একটু প্রবলেম করছে, মানে ব্যাটারি শেষ হয়েছে, আমি ফোনে কানেক্ট করবো? আচ্ছা হ্যাঁ করতে পারো, অসুবিধা কিছু নেই, এইটাই শেষ অঙ্ক চলছে তো, হয়েই এসেছে আর কি। ঠিক আছে, কানেক্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা দেখো এইখানে হচ্ছে মাইনাস, মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 17 দুগুণে 34 বাই 3 14 42, বড় যে 2 দিয়ে কাটো, তাহলে মাইনাস 17 বাই 21। তাহলে এইখান থেকে একটা অভিলম্বের আমরা সমীকরণ পাবো। এই অভিলম্বের সমীকরণটা কেমন হবে, তাহলে অভিলম্বের সমীকরণটি হবে লম্বের সমীকরণটি, প্লাস হয়ে গেছে, প্লাস 34 হচ্ছে। হ্যাঁ এখানে তো মাইনাস আছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, বললামও কিন্তু করার সময় করে ফেললাম, এরকম হ্যাঁ প্লাস হবে। তাহলে অভিলম্বের সমীকরণটা কি হবে, y মাইনাস y1 মানে প্লাস 17 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু m মানে হচ্ছে 17 বাই 21 ইন্টু এক্স মাইনাস x1 মানে 14। এই হচ্ছে ব্যাপার, একটা পাবো। আবার একবার আমাকে মানে মাইনাস dx বাই dy বের করতে হবে, অ্যাট কত, অ্যাট মাইনাস 1 মাইনাস 2 কমা মাইনাস 1, মাইনাস 2 কমা মাইনাস 1। এইখানে কত আসবে, এটা দুটোই মাইনাস, তার মানে মাইনাসটাই বজায় থাকবে, ওপরে আসছে 2, নিচে 6, তার মানে 2/6 মানে হচ্ছে 1/3। এবার এইখানে অভিলম্ব কি হবে, সমীকরণটা আসবে তোমার y প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 ইন্টু এক্স প্লাস 2 আসবে। এই হচ্ছে ব্যাপার, এবার এই দুটোকে সিম্পলিফাই করলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক ছিল। আচ্ছা এক দুটো একটু দেখে নিই, পর্যালোচনা করি। এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ যা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি, একই ব্যাপার, 135 এ কত, হ্যাঁ আচ্ছা আগেরটা দেখে নাও। জিওর ডেটা কি এখন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এর মধ্যে দেখো, আমার 730 এর দিকে এর মধ্যে আমার 50% বলছে শেষ হয়ে গেছে, আমি তো হ্যাঁ, আমারও প্রায় কি অবাক ব্যাপার, এত তাড়াতাড়ি কেন ডাটা ফুরোচ্ছে। সবাই নেয় যাতে, দেখো না মানে এই তাড়াতাড়ি আমার মেসেজ দিল 50% নাকি ডেটা শেষ হয়ে গেছে, বলো। আচ্ছা দাঁড়াও, হয়ে গেছে। ওকে। এই অভিলম্বের এই বিন্দুতে তার এই সেম অঙ্ক আর কি, প্যারামেট্রিক ফর্ম তো দেয়াই আছে। এবার এক্স অক্ষের সাথে 135 মানে ট্যান 135 এর মানটা বের করতে জানতে হবে, -1। এই দুটো এই ও এই বিন্দুতে অধিবৃত্তের অভিলম্ব দুটি অভিলম্বের উপর ছেদ করে। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে আমি একবার আলোচনা করে নিচ্ছি। এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, আবার এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা বের করব। এবার দুটো যে অভিলম্বের সমীকরণ বেরোলো ওদেরকে 1 আর 2 নাম্বারিং করে দিলাম, ওদের মধ্যে ইকুয়েশন সলভ করব, সলভ করলে যে বিন্দুটা পাবো সেটা আবার এইখানে পুট করে দেখবো এটাকে স্যাটিসফাই করছে কিনা, যদি স্যাটিসফাই করে তাহলে অভিলম্বের উপরে ছেদ করে। ঠিক আছে, থাক আজকে আর বলবো না, এইখানেই ইতি করে দিচ্ছি।